ওকে, আমরা যে টপিক নিয়ে ডিসকাস করছিলাম ইন দ্য লাস্ট ক্লাস সেটা ছিল ভ্যালুয়েশন। সো ভ্যালুয়েশন আমরা প্রেফার্ড স্টক কিভাবে ভ্যালু করা হয় এবং বন্ড কিভাবে ভ্যালু করা হয় সেগুলো আমরা দেখেছিলাম। কমন স্টক সেটার ভ্যালুয়েশনটা আমরা দেখব। কমন স্টকের ভ্যালুয়েশনটা জানা অ্যাজ এ ফাইন্যান্স গ্র্যাজুয়েট বা বিজনেস গ্র্যাজুয়েট আপনার জন্য খুবই জরুরি। ইট ইজ এ কাইন্ড অফ আমরা কমনলি যেটা জানতে চাওয়া হয় যে একটা শেয়ারের মূল্য কত হওয়া উচিত, সে আলোচনাটাই হচ্ছে ভ্যালুয়েশন অফ কমন স্টক। সে কমন স্টক আমরা চিনি আপনার কোম্পানির যে ইকুইটি শেয়ার সেটাকে আমরা কমন স্টক বলি। সো নর্মালি শেয়ার বলতেই আমরা কমন স্টক ইন্ডিকেট করি। সো ভ্যালুয়েশনের যে স্ট্রাকচার ইজ ভেরি সেম, ভেরি সিমিলার টু দ্য ফান্ডামেন্টালস অফ ভ্যালুয়েশন। আমরা ভ্যালুয়েশনে যেটা করে থাকি, আমি যদি একটু রিকল করার চেষ্টা করি, প্রেজেন্ট ভ্যালু অফ অল ফিউচার ক্যাশ ফ্লোস। সো আমরা ক্যাশ ফ্লোস গুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি ফিউচারে। এই সিকিউরিটিটা যদি আমি ওন করে থাকি, আমি ফিউচারে কি কি ক্যাশ ফ্লোস এখান থেকে পাবো সেটা যখন আমি আইডেন্টিফাই করতে পারবো, দেন আমি টাইম ওয়াইজ সেটা লিখে ফেলবো যে ইয়ার ওয়ানে কত বা টুতে কত, থ্রিতে কত, এভাবে আমার আমি যতদিন হোল্ড করব, আমি যতদিন এটা বিক্রি করছি না ততদিন পর্যন্ত আমি যে হোল্ড করছি, এই সময়ে আমি কতগুলো ক্যাশ ফ্লোস পাচ্ছি, কি পরিমাণে ক্যাশ ফ্লোস পাচ্ছি, কখন পাচ্ছি, সেটা আমি আইডেন্টিফাই করব। দেন এই ক্যাশ ফ্লোস গুলোর প্রেজেন্ট ভ্যালু কত, যেহেতু আমাকে আজকে ডিসাইড করতে হবে আমি আজকে পারচেস করব নাকি করব না। সো প্রেজেন্ট ভ্যালু করতে গিয়ে আমরা এজ ইউজুয়াল টাইম ভ্যালু অফ মানিতে যেটা শিখেছি, আমরা প্রেজেন্ট ভ্যালু করার জন্য আমরা ফিউচার ক্যাশ ফ্লোস গুলোকে কি করি, ডিসকাউন্ট করি অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট দিয়ে। সো কমন স্টকের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট থাকে সেটা হচ্ছে আমরা কমন স্টক থেকে কত রেট অফ রিটার্ন বা কত রিটার্ন এক্সপেক্ট করি। সে ফর এক্সাম্পল আমি যে কমন স্টকটা অন করতে চাইছি সেখান থেকে আমার এক্সপেকটেশন হচ্ছে যে আমি 10% করে রিটার্ন চাইবো, এক্সপেকটেশন। সেটা দিয়ে আমরা ফিউচার ক্যাশ ফ্লোস গুলোকে ডিসকাউন্ট করি। So আমরা যখন ফিউচার ক্যাশ ফ্লোস গুলোকে ডিসকাউন্ট করব, তারপর আমরা সামেশন করব সব ক্যাশ প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লোস, তারপর আমরা পেয়ে যাব কমন স্টকের ভ্যালু কত হওয়া উচিত। সে ফর এক্সাম্পল গ্রামীণ ফোন সম্পর্কে আমরা বেশ কয়েকবার ক্লাসে বলেছিলাম। সো গ্রামীণ ফোনের শেয়ার প্রাইস অনেক দিন ধরে আপনার এক্সিস্ট করছিল 240, 35 এই রেঞ্জে। সো গত 2-3 সপ্তাহে এই শেয়ার প্রাইসটা বেড়ে গেছে অ্যাবাউট 130 to 140, মানে এটা প্রাইস হয়ে গেছে 350, 370 প্লাস। এখন এই ভ্যালুয়েশনটা কিভাবে সম্ভব হয়েছে বা এই ভ্যালুয়েশন কিভাবে হয়েছে, এটা যদিও মার্কেট প্রাইস, বাট আমরা কিন্তু মার্কেট প্রাইসের কথা বলছি না। আমরা যেটা বলছি যে আমি যদি গ্রামীণ ফোনের ফিউচার কি কি হতে পারে এই স্টকটা কিনলে, এখান থেকে আমি কি কি পেতে পারি, সেটা যদি আমি সামারাইজ করতে পারি, দেন আমি যদি প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লোস ক্যালকুলেট করি। সে ফর এক্সাম্পল আমি প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লোস ক্যালকুলেট করে দেখলাম যে এটার ভ্যালু হওয়া উচিত 300 টাকা। এখন মার্কেটে যদি এটা 370-তে ট্রেড হয়, তাহলে এটা কি ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড নাকি ফেয়ারলি ভ্যালুড? ডু ইউ থিঙ্ক? চ্যাট বক্সে জানাতে পারেন। আমি গ্রামীণ ফোনের যে প্রসপেক্ট সেগুলো সবগুলো কনসিডারেশনে নিয়ে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লোস করে ভ্যালুয়েশন করলাম কত টাকা, 300 টাকার। বাট গ্রামীণ ফোন মার্কেটে ট্রেড হচ্ছে 370 টাকায়। তাহলে আমি কি কনক্লুড করবো, গ্রামীণ ফোন কি ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড নাকি ফেয়ারলি ভ্যালুড?
সো আমরা যে ভ্যালুটা কথা বলছি 300 টাকা, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু কি সেটা আমরা বলেছিলাম। ওকে। সো একটা স্টকের সবকিছু যখন আমি জানবো, কনসিডারেশন আনবো, সেটার বেসিসে আমি যখন আহ বলবো যে কত ভ্যালু হওয়া উচিত, সেই ভ্যালুটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। মহিবুর রেসপন্ডেড আপনার, হ্যাঁ এটা হচ্ছে ওভার ভ্যালুড। সো এখন আমি যদি ভ্যালুয়েশন অফ কমন স্টক না জানি, তাহলে আমি তো বুঝতে পারবো না যে এটা ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড নাকি ফেয়ারলি ভ্যালুড। এখন এটা জানাটা কেন জরুরি? এখন আপনি এক্সপেক্ট করেছেন আপনি কমন স্টক কিনলে লাভবান হবেন, শেয়ার কিনলে আপনি কি হবেন? লাভবান হবেন। এখন আপনাকে কোন প্রাইসে শেয়ার কেনা উচিত? ওভার ভ্যালুড হলে কি কেনা উচিত? ওভার ভ্যালুড হলে আপনি যখন কিনবেন, আপনি কিনেছেন 370 দিয়ে, বাট এটার প্রাইস তো আসলে 370 হওয়ার কথা না। এটার প্রাইস হওয়া উচিত 370 চেয়ে কম। তো এই ক্ষেত্রে আপনি যেই জিনিসটা 300 হওয়ার কথা, আপনি কিনেছেন 370 দিয়ে, এই ক্ষেত্রে কি আপনার লাভ হবে নাকি লস হবে? এই ক্ষেত্রে আপনার লস হবে। এখন লসটা কিভাবে আপনি বুঝতে পারবেন? কারণ এই যে 370 হলো, এটা যদি 370 হওয়ার কথা না, হওয়ার কথা হচ্ছে 300, তাহলে কিছুদিন পর যখন মার্কেটে প্রাইস কারেকশন হবে, এটা প্রাইস নেমে আসবে, নিচে নেমে যাবে, 370-তে থাকবে না। তো আপনি কিনে রেখেছেন তো 370-তে, তো তখন আপনার কি হবে? লস হবে। আর এমন যদি হয় আপনি ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেট করেছেন 300, বাট আপনি কিনতে পেরেছেন 280 দিয়ে, তার মানে আপনি আন্ডার প্রাইসে কিনতে পেরেছেন। তো ওই ক্ষেত্রে আপনি কি হবেন? লাভবান হবেন। তো আমাদের স্টক মার্কেটে যেটা মূল প্রবলেম, very few people can earn handsome amount of return from the investment in stock market. The reason is that আমরা এটা বলতে পারি না যে একটা শেয়ারের কত প্রাইস হওয়া উচিত, কত প্রাইস হওয়া উচিত না, সেটা আমরা বলতে পারি না। তো সেটা যদি আমরা বলতে পারি, বলার চেষ্টা করতে পারি, তাহলে আমরা স্টক মার্কেট ইনভেস্টমেন্ট থেকে একটা রিটার্ন নিয়ে আসতে পারবো। সো আই হোপ মোটিভেশন ইজ এডিকুয়েট, যে কমন স্টকের ভ্যালুয়েশন কেন জানা উচিত। আচ্ছা, এখন কমন স্টক যখন আপনি ওন করবেন, এখান থেকে আপনি যে ক্যাশ ফ্লোস গুলো পান, এটা ডিফারেন্ট ওয়েসে হতে পারে। সো সিম্পলেস্ট ওয়ে যেটা আমরা চিন্তা করি, যে কমন স্টক যদি আপনি ওন করেন, আপনি পিরিয়ডিক্যালি ডিভিডেন্ড পাওয়ার আশা করতে পারেন। আপনি পিরিয়ডিক্যালি কি পাবেন? কোম্পানি যে আপনারা চ্যাপ্টার 2 তে পড়েছিলাম, আর্নিংস পার শেয়ার ক্যালকুলেশন, খেয়াল আছে? সো আর্নিংস পার শেয়ার যেটা কোম্পানি থাকে, তার একটা পোর্শন কোম্পানি ডিভিডেন্ড হিসেবে দিয়ে থাকে। So, আপনি কমন স্টক ওন করলে আপনার একটা এক্সপেকটেশন হচ্ছে আপনি পিরিয়ডিক্যালি কি পাবেন? ডিভিডেন্ড পাবেন। So, এই ডিভিডেন্ডটা হচ্ছে আপনার প্রক্সি অফ ফিউচার ক্যাশ ফ্লোস, যেটা আমরা খুঁজছিলাম। একটু আগে বলছিলাম যে আমরা ফিউচার ক্যাশ ফ্লোস গুলো জানতে চাইবো। সো কমন স্টকের জন্য ফিউচার ক্যাশ ফ্লোস এর একটা প্রক্সি বা রিপ্রেজেন্টেশন কি? ডিভিডেন্ড। এখন ডিভিডেন্ডের বেসিসে আমরা কিভাবে ভ্যালুয়েশন করি? এই এরিয়াটা হচ্ছে আমরা ফাউন্ডেশনস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে কভার করি। আর কমন স্টক থেকে আরো ডিফারেন্ট ফর্মস অফ ক্যাশ ফ্লোস আপনি চিন্তা করতে পারেন। ফ্রি ক্যাশ ফ্লোস, বাট ফ্রি ক্যাশ ফ্লোস এর ক্যালকুলেশন বা এটার বেসিসে ভ্যালুয়েশনটা আমরা একটু অ্যাডভান্সড কোর্স বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা এর পরের কোর্স গুলোতে আমরা দেখি। সো আমরা ভ্যালুয়েশন অফ কমন স্টকটা একটু দেখি যে আমরা এটা কিভাবে করব।
ওকে, সো দিস ইজ দ্য মডেল। আমরা পি নট দিয়ে মিন করছি প্রাইস কত হওয়া উচিত, পি নট। আর জিরো বা নট যেটা, এটার ইন্ডিকেশন হচ্ছে আজকের প্রাইস কত হওয়া উচিত। ঠিক আছে। ওকে, সেই যে নট মিনস হচ্ছে কি, আপনার আজকে প্রাইস কত হচ্ছে, তার পি মিনস হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু এখানে। পি মিনস কিন্তু আবার মার্কেট, পি মানে মার্কেট প্রাইস না। ঠিক আছে। ওকে, আহ এখানে আমরা যে D1 D2 D3 প্লাস এইভাবে কন্টিনিউ করে ডি ইনফিনিট পর্যন্ত লিখছি, এই ডি ইন্ডিকেট করছে যে ডিভিডেন্ড, যে ফিউচার আমরা সে D1 = পিরিয়ড ওয়ান আমরা কত ডিভিডেন্ড এক্সপেক্ট করছি, D2 = পিরিয়ড টু তে আমরা কি ডিভিডেন্ড এক্সপেক্ট করছি সেটা। আচ্ছা, আর নিচে যে আমরা যে ফ্যাক্টরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডিসকাউন্টিং করা, ফিউচার ক্যাশ ফ্লোস কে ডিসকাউন্ট করছি উইথ হোয়াট, কস্ট অফ ইকুইটি দিয়ে। যেটা বলছিলাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ফর কমন স্টক, যেটা আমরা কমন স্টক থেকে রিটার্ন এক্সপেক্ট করছি সেটাতে আমরা কি করে থাকি, ডিসকাউন্ট করে থাকি। এখন এই ভ্যালুয়েশনের তিনটা ফর্মস হতে পারে। তিনটা ফর্মস আমরা বলছি, একটা কেস হচ্ছে নো গ্রোথ ইন ডিভিডেন্ড, আরেকটা কেস আমরা বলছি যে কনস্ট্যান্ট গ্রোথ ইন ডিভিডেন্ড, আরেকটা কেস আমরা বলছি ভেরিয়েবল গ্রোথ ইন ডিভিডেন্ড। আমরা তিনটা কেসই দেখবো। সো প্রথম কেস হচ্ছে নো গ্রোথ ইন ডিভিডেন্ড। এখানে আমরা যেটা দেখি আপনার, ওকে, প্রথম কেসটা আমরা দেখি নো গ্রোথ ইন ডিভিডেন্ড। এখানে আমরা বলছি যে কমন স্টক আপনার থাকবে, এবং কমন স্টকটা আপনাকে যে ডিভিডেন্ড দিবে এই ডিভিডেন্ডটা ফিক্সড। আমাদের কি খেয়াল আছে যে প্রেফার্ড, আপনার প্রেফার্ড স্টকের ডিভিডেন্ড কেমন ছিল? কেউ কমেন্টে আমাকে লিখতে পারবেন প্রেফার্ড স্টকের ডিভিডেন্ড কি ধরনের নেচার ছিল? প্রেফার্ড স্টকের ডিভিডেন্ড কি ভেরিয়েবল ছিল, আপস এন্ড ডাউন করতো, নাকি সেম অ্যামাউন্ট এভরি পিরিয়ড ছিল? আমরা প্রেফারেন্স স্টকের ভ্যালুয়েশন অলরেডি করেছি। সো কেউ যদি রিকল করতে পারেন প্রেফারেন্স স্টকের ডিভিডেন্ড একটা ফিক্সড অ্যামাউন্ট ছিল। সো দ্যাটস ওয়াই কমন স্টক আমরা যেটা নো গ্রোথ ইন ডিভিডেন্ড কেস বলছি, ইটস সিমিলার টু দ্য প্রেফারেন্স স্টক। ঠিক আছে। সো সে ফর এক্সাম্পল যে আমরা বলছি যে 1.87 করে প্রতি পিরিয়ডে ডিভিডেন্ড পাওয়া যাবে, 1.87 প্রতি পিরিয়ডে, 1.87 পিরিয়ড ওয়ান পিরিয়ড টু প্রতি পিরিয়ডে সেম অ্যামাউন্টটা পাওয়া যাবে। এই ক্ষেত্রে আপনি যদি 1.87 1.87 এভাবে যদি আপনি এই স্ট্রাকচারে লিখেন, আই মিন এই স্ট্রাকচারে যদি আপনি এখানে, কোথায়, এখানে 1.87 এভাবে লিখেন, আর এখানে যেটা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ইকুইটি সেটা হচ্ছে কত পার্সেন্ট, 12%, এটা যদি আপনি লিখেন, তাহলে ম্যাথমেটিক্যালি পুরো ব্যাপারটাকে আমরা সামারাইজ করতে পারি এই ফরম্যাটে। ম্যাথমেটিক্যালি পুরো ব্যাপারটাকে আমরা এই ফরম্যাটে সামারাইজ করে ফেলতে পারি, এই ফরম্যাটে। ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, নো গ্রোথ ইন ডিভিডেন্ড, আমরা যদি দেখি যে কমন স্টকে একটা ডিভিডেন্ড অ্যামাউন্ট বলা হচ্ছে, এবং বলা হচ্ছে দিস অ্যামাউন্ট অফ ডিভিডেন্ড উইল কন্টিনিউ ফর এভার, তখন আমরা ভ্যালুয়েশন যেভাবে করব, সিম্পলি 1.87টা ডি হিসেবে লিখবো বা D1 হিসেবে লিখবো,
আর যেটা আমাদের রিকোয়ার রেট অফ রিটার্ন অন ইকুইটি হুইচ ইজ 10%, সেটা আমরা নিচে লিখবো উইল গেট দ্য ইন্ট্রিনসিক ভ্যালু, দ্যাট ইজ দিস ওয়ান, 15.58। ঠিক আছে, সিম্পল। আচ্ছা, নেক্সট কেস হচ্ছে ডিভিডেন্ড অ্যামাউন্ট উইল বি চেঞ্জ ফ্রম পিরিয়ড টু পিরিয়ড বাট দ্য রেট অফ চেঞ্জ উইল রিমেইন ফিক্সড। রেট অফ চেঞ্জ উইল রিমেইন ফিক্সড তার মানে হচ্ছে কনস্ট্যান্ট ডিভিডেন্ড না, কনস্ট্যান্ট ডিভিডেন্ড গ্রোথ। ডিভিডেন্ড যে গ্রো করবে এই রেটটা কি থাকবে, ফিক্সড থাকবে। কোন রেটে গ্রো করবে, সে ফর এক্সাম্পল 5% করে প্রতি পিরিয়ডে বাড়বে, and 5% will, this growth rate will remain constant 5% forever। তখন আপনার কিভাবে আমরা ভ্যালুয়েশন করব? সো পরের কেসটা আমরা দেখি যে কনস্ট্যান্ট গ্রোথ ইন ডিভিডেন্ড। সে বলা হচ্ছে যে গত 1 ইয়ার পিরিয়ডে আমাদের ডিভিডেন্ড ছিল 1.87, দিস ওয়ান 1.87। এরপর বলা হচ্ছে যে গ্রোথ রেট উইল রিমেইন ফিক্সড এট 7%। তার মানে প্রতি পিরিয়ডে 7% করে করে কি করবে, বাড়বে। ইউ নো দ্য মিনিং অফ গ্রোথ রেট, ওকে? 7% করে বাড়বে। এখন আমরা চাইলে কি করতে পারি, প্রতি পিরিয়ডে 7% করে বাড়িয়ে ক্যালকুলেট করতে পারি কাইন্ড অফ ডি। এটা যদি D0 তে যদি 1.87 হয়, D1 এটা কি হবে, 1.87 ইন্টু 1 + 0.07। আমরা দেখিয়েছিলাম এই ধরনের ক্যালকুলেশন। D2 ইজ ইকুয়াল টু কি হবে, 1.87 ইন্টু 1 + 0.07 স্কোয়ার, এরকম করে কন্টিনিউ হবে। ঠিক আছে, এরকম করে কতদিন কন্টিনিউ হবে, ইনফিনিট টাইম পর্যন্ত কন্টিনিউ হবে। এখন ম্যাটার হচ্ছে এমন যদি হয়, আপনার কেসটা হচ্ছে এরকম যে গ্রোথ রেট উইল রিমেইন ফিক্সড, ওই ক্ষেত্রে আপনার ক্যালকুলেশন সিম্পল হয়ে যায়। ক্যালকুলেশন কিভাবে সিম্পল হয়ে যায়, এটাকে আপনি ম্যাথমেটিক্যালি সিম্পলিফাই করে যেটা করতে পারেন, আপনার কাজ হচ্ছে জাস্ট D1টা ক্যালকুলেট করা। কি ক্যালকুলেট করা, D1টা ক্যালকুলেট করা। আচ্ছা, 1.87 যদি আমার D0 হয়, রিসেন্টলি পেইড ডিভিডেন্ড, তাহলে D1 কি হবে, নেক্সট পিরিয়ডে ডিভিডেন্ড কি হবে, 1.1 + 0.07, এটাই। এত ক্লিয়ার? আচ্ছা, এখন আমি বলছি সিম্পলিফাই করলে কেমন হবে। সিম্পলিফাই করলে যেটা হবে 0.10, এটা হচ্ছে কি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ইকুইটি, যেটা একটু আগে আমরা ডিসকাউন্টের জন্য ইউজ করছিলাম, সেটা -0.07, দিস ইজ ইকুয়াল টু দ্য ইন্ট্রিনসিক ভ্যালু। ওকে, এই পুরো সবকিছু আলাদা আলাদা করে ক্যালকুলেট করে আপনি যা পাবেন, এই কেসে আপনি সিম্পলি এরকম করে সিম্পলিফাই করলেও একই ভ্যালু পাবেন। So, আমরা কি দেখতে পেলাম, নো গ্রোথ ইন ডিভিডেন্ড আর কনস্ট্যান্ট গ্রোথ ইন ডিভিডেন্ড। আমরা দেখতে পেলাম যে ব্যাপারটাকে পুরোপুরি সিম্পলিফাই করে ছোট করে ফেলা যায়। সো এই কেসে আমরা একটা ইলাস্ট্রেশন দেখাই। দিস ওয়ান, ফর এক্সাম্পল আপনাকে বলা হচ্ছে D1 = 2। আচ্ছা, D1 = $2 কি মিন করছে, এটি কি রিসেন্টলি পেইড ডিভিডেন্ড নাকি নেক্সট পিরিয়ডের ডিভিডেন্ড? ওকে, একটু জানান। D1 = $2, এটা কোন পিরিয়ডের ডিভিডেন্ড, এটা কি গত পিরিয়ডের ডিভিডেন্ড যেটা পেমেন্ট করা হয়েছে সেটা, নাকি নেক্সট পিরিয়ডের ডিভিডেন্ড, সেটা নেক্সট ইয়ারের ডিভিডেন্ড বা নেক্সট পিরিয়ডের ডিভিডেন্ড? এটা যদি আপনাকে দেওয়া থাকে তাহলে কি আপনাকে আর 1 + G দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? ইয়েস ও নো জানান।
D1 ইজ ইকুয়াল টু কারেন্ট পিরিয়ডের ডিভিডেন্ড নাকি নেক্সট পিরিয়ডের ডিভিডেন্ড? D1 ইজ ইকুয়াল টু নেক্সট পিরিয়ডের ডিভিডেন্ড। এটা যখন দেওয়া থাকবে আপনাকে আর কি করতে হবে না, 1 + জি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না। তাহলে আপনি সিম্পলি কি করবেন, এই যে $2 ডিভাইডেড, এখানে হবে কি $2, আর ডিভাইডেড বাই কি হবে, এখানে কি হবে 0.12, এটা হচ্ছে এখানকার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ইকুইটি, মাইনাস কি হবে 0.07। এটা যখন আপনি দিবেন তখন আপনি কনস্ট্যান্ট গ্রোথ ফরম্যাটে ভ্যালু কত সেটা ক্যালকুলেট করতে পারবেন। ঠিক আছে, ওকে। নেক্সট যেটা কেস, এই দুটো কেস হচ্ছে ভেরি সিম্পল কেস। নেক্সট যেটা কেস সেটা একটু কমপ্লিকেটেড, বাট আপনি যদি বুঝতে পারেন দ্যাট উইল বি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। আচ্ছা, এখানে আহ আরেকটা, আচ্ছা সেটা আমরা, ওকে, এখানে ম্যাটার হচ্ছে আপনার যেটা ভেরিয়েবল গ্রোথ ইন ডিভিডেন্ড সেটার ইলাস্ট্রেশন দেওয়া হয় নাই, সেটা আমরা, ওকে আমি একটু দেখি এখানে। ওকে, আপনার যেটা ভেরিয়েবল গ্রোথ ইন ডিভিডেন্ড সেটা ক্যালকুলেশনটা আপনাদের এই কন্টেন্টসে কভার করা হয় না, আমি জাস্ট এটার একটু ওয়েটা বলে বলে রাখছি যে এটা দেখতে কেমন হয়। সে ফর এক্সাম্পল এরকম বলা থাকে যে পিরিয়ড 1 থেকে 3 পর্যন্ত গ্রোথ রেট হচ্ছে 7%, যেটা আমাদের এটার সাথে সিমিলার। 4 থেকে ইনফিনিট পিরিয়ড অফ টাইম পর্যন্ত গ্রোথ রেট হচ্ছে 5%। তাহলে এখানে আপনি কয়টা গ্রোথ রেট পেলেন, একটা নাকি দুইটা নাকি মাল্টিপল? দুইটা বা মাল্টিপল, মানে একটা না, তাই তো? So, এই ক্ষেত্রে আমরা ভ্যালুয়েশন কিভাবে করে থাকি, এই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আমরা এই যত পিরিয়ড পর্যন্ত, এই পিরিয়ডটাকে বলে আমরা সুপার নর্মাল। সুপার নর্মাল মানে যে রেটটা কমে আসে, রেটটা কমে যেখানে ফিক্স হয় এটাকে আমরা বলি নর্মাল, যেটা ইনফিনিট টাইম পর্যন্ত কন্টিনিউ হয় এটাকে আমরা বলি নর্মাল, আর যেটা সাময়িক সময় পর্যন্ত কন্টিনিউ হয় সেটাকে আমরা সাধারণত বলি সুপার নর্মাল। মানে এত বেশি পার্সেন্ট গ্রোথ সাধারণত কন্টিনিউ করা যায় না। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা D1 ক্যালকুলেট করি, D2 ক্যালকুলেট করি, D3 ক্যালকুলেট করি। গ্রোথ রেট কত পার্সেন্টে? 7%, 7%, 7%। আচ্ছা, এতটুকুতে কোনো কনফিউশন আছে? ইয়েস অর নো? আমি যেটা বলেছি যে সেটা বুঝতে পেরেছেন, D1, D2, D3 7% গ্রোথ রেট দিয়ে ক্যালকুলেট করি। ওকে, আচ্ছা। এরপর আমরা যেটা করি, যে সময় থেকে সুপার নর্মাল কাউন্ট হয়, সুপার নর্মাল সরি নর্মাল কাউন্ট হয়, নর্মাল কাউন্ট হচ্ছে কবে থেকে, 4 থেকে শুরু। যে সময় থেকে কাউন্ট হয় সেই সময়ের প্রথম পিরিয়ডে ডিভিডেন্ড কাউন্ট করি। সে আমি যেটা মেন করছি, প্রথম পিরিয়ডটা হবে D4, এটা আমরা কাউন্ট করি কত এটা কত পার্সেন্টে, 5%। দেন হচ্ছে আমরা ভ্যালুয়েশন করি। আমি যদি ইলাস্ট্রেশনের জন্য দেখাই, আপনি অলরেডি বুঝতে পারছেন যে 7% করে যদি আমরা এই কেসে অ্যাপ্লাই করি, এটা আমরা অলরেডি জানি, এটা আমরা জানি, এটা আমরা জানি। তাহলে আমরা D4 কি হবে, D4 হচ্ছে D3 মাল্টিপ্লাইড বাই 1 + 0.05। এতটুকুতে কারো কোনো কনফিউশন আছে আমি যেটা লিখেছি এটাতে? আমি D4 ক্যালকুলেশন করার জন্য যেটা লিখেছি এটাতে কোনো কনফিউশন আছে? আমি যদি D1 = D0 × 1 + G লিখি, তাহলে আমাকে D4 লেখার জন্য কি লিখতে হবে, D3
মাল্টিপ্লাইড বাই 1 প্লাস যে গ্রোথ রেটটা পিরিয়ড 4 এর জন্য অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, D3 আমার অলরেডি জানা আছে 2.29, রাইট? 2.29 এর সাথে কি মাল্টিপ্লাই হবে? 1 প্লাস 0.05। এখন এটা হচ্ছে কি, কিসের ডিভিডেন্ড? D4। সে ফর এক্সাম্পল আমি অ্যাপ্রক্সিমেট করে নিলাম এটা হচ্ছে আপনার 3। আমি জাস্ট ফর ধরে নিলাম 3। আচ্ছা, তাহলে D1 এর প্রেজেন্ট ভ্যালু আপনি কিভাবে ক্যালকুলেট করবেন এটা আপনি জানেন, D2 কিভাবে করবেন সেটাও জানেন, D3 কিভাবে করবেন সেটাও জানেন। এখন D4 থেকে যেটা শুরু হয়েছে এটা কিন্তু ইনফিনিট টাইম পর্যন্ত, মানে এই স্টকটা যতদিন হোল্ড এক্সিস্ট করবে বা এই কোম্পানিটা যতদিন এক্সিস্ট করবে ততদিন পর্যন্ত আপনি 5% করে কি পাবেন? ডিভিডেন্ড গ্রোথ পাবেন। সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে লাস্ট পিরিয়ড যেটা, এটা একটু এখানে দেখেন, আমি এখানে খালি জায়গায় লিখছি D4, যেটা আমরা অলরেডি পেয়েছি। একটু আগে আমরা বলছিলাম, খেয়াল আছে যে কনস্ট্যান্ট গ্রোথ অফ ডিভিডেন্ড, সেখানে আমরা কি করেছিলাম? আমরা রিকোয়ার রেট অফ রিটার্ন অন ইকুইটি লিখেছিলাম, মাইনাস কি দিয়েছিলাম? কনস্ট্যান্ট গ্রোথ অফ ডিভিডেন্ড 0.05। এখন এটা হচ্ছে এখানে গিয়ে প্লাস হবে, বোঝা গেছে? তো এটা যখন আমরা এখানে অ্যাড করে ফেলবো তখন আমরা পেয়ে যাব কি ইন্ট্রিনসিক ভ্যালু কত হবে। সেটা ক্যালকুলেশন আমরা অলরেডি দেখেছি, রাইট? এখন এখানে ম্যাটার হচ্ছে এই আপনি যখন এখানে একটু একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যখন এই কাজটা করেছেন, সেটা আমি এখান থেকে দেখাই যে আপনি যখন D1 থেকে K-G করেছেন, এই ভ্যালুটা কোথায় আসলো? জিরোতে আসলো না? ডিসকাউন্ট করে এই ভ্যালুটা কিসে আসবে? জিরোতে আসবে। আর এখানে যখন আপনি D4 কে ডিসকাউন্ট করবেন 0.12 মাইনাস 0.05 দিয়ে, ভ্যালুটা কিন্তু সরাসরি পি নটে আসবে না। ভ্যালুটা সরাসরি পি নটে আসবে না, ভ্যালুটা সরাসরি আসবে P3 তে। একটু খেয়াল করেন, এই জায়গায় আমাদের মিস্টেক হয়। ভ্যালুটা কোথায় আসবে? P3 তে। আমরা যেটা বলছিলাম যে D1 কে ডিসকাউন্ট করলে আপনি কোথায় পাবেন? D0-তে। একইভাবে আপনি যদি D4 কে ডিসকাউন্ট করেন, এটা কোথায় আসবে? P3-তে। এখন আমার ভ্যালু লাগবে তো কোথায়? জিরোতে। এখন আমি এটা জিরোতে কিভাবে আনবো? জিরোতে আনার উপায় হচ্ছে, এটা তো এতটুকু তো আমরা অলরেডি বুঝেছি যে D4 কে আমরা কিভাবে ডিসকাউন্ট করব। সো এটা যেটা হবে, এটা আপনার কোথায় আসবে? 3-তে আসলো। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে কোথায় নিয়ে যাওয়া? এটাকে জিরোতে নিয়ে যাওয়া। জিরোতে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, which is very straightforward, 1 প্লাস K টু দি পাওয়ার 3। বুঝতে পেরেছেন এখানে কমপ্লিকেশনটা কোথায়? কারণ এখান থেকে আপনি যখন প্রেজেন্ট ভ্যালু করবেন, এটা প্রেজেন্ট ভ্যালুটা আসছে কোন জায়গায়? পিরিয়ড 3-তে। এখন 3 থেকে আপনাকে কোথায় নিতে হবে? জিরোতে নিতে হবে। জিরোতে নিতে গেলে আপনার আবার কি করতে হবে? ডিসকাউন্ট করতে হবে, ঠিক আছে? সো আপনি যখন নিয়ে যাবেন, দেন আপনি সব সামেশন করবেন, তারপর আপনি প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাবেন। ওকে, সো দিস ইজ দ্য ভ্যালুয়েশন অফ স্টক ইন 3 phases। এতটুকুতে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলেন, আনমিউট করেন। এতটুকুতে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আনমিউট করে বলেন। স্যার, আমার এটাতে আমার কোনো কোশ্চেন নাই। কোয়েশ্চেন আছে? না স্যার। ওকে, ওকে। আমরা যেটা বলছিলাম সেটা এখানে দেখতে পাচ্ছেন।
ওকে, এতক্ষণ যেটা ডিসকাস করছিলাম, দিস ইজ দিস ওয়ান। ওকে, এখন লাস্ট যেটা আমরা প্রবলেম এখান থেকে দেখাবো সেটা হচ্ছে আপনার সেই গ্রামীণ ফোন আপনার যেটা যে প্রাইসে ট্রেড হচ্ছে, আমরা ধরে নিচ্ছি সেটা একটা জাস্টিফাইড প্রাইস, মানে এই প্রাইসে ট্রেড হওয়াটা যুক্তিসঙ্গত। ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি গ্রামীণ ফোনের স্টক থেকে কত রেট অফ রিটার্ন পাওয়া যাচ্ছে সেটা ক্যালকুলেট করতে পারেন। কিভাবে? আমরা একটু আগে প্রাইসিং এর ফরম্যাট দেখিয়েছিলাম কি, আপনার কনস্ট্যান্ট গ্রোথ অফ ডিভিডেন্ড, D1/K-G। এখন এই ক্ষেত্রে আপনি যেহেতু মনে করছেন যে যে প্রাইসটা আছে সেটা যুক্তিসঙ্গত, সে 370 এখানে লিখলেন, আর এখানে ডি কত হতে পারে এটা আপনি লিখলেন, সে 25, D1। ওকে, আমরা দেখিয়েছি যে D1 মিনস হোয়াট। আর রিটার্ন কত হবে সেটা আমি জানি না, বাট উই নো দ্যাট দ্য গ্রোথ অফ or the constant growth of dividend is kind of say 10%। ওকে, এটা হচ্ছে 10%, আর এটা আমি জানি না। Is it possible to solve for the equation for KE? এটা যখন আপনি সলভ করতে পারবেন তখন আপনি বলতে পারবেন যে এখান থেকে আপনি কত রিটার্ন পাবেন। ওকে, সো এখান থেকে আপনি রিটার্নও ক্যালকুলেট করতে পারেন। আই মিন, দিস ইজ দ্য ওয়ে, মানে সেম জিনিস থেকে আপনি ভ্যালুয়েশনও করতে পারেন, বাট এখন আপনার যদি মনে হয় যে এই প্রাইসে মার্কেটে ট্রেড হচ্ছে সেটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুয়েশন, তখন আপনি চাইলে রিটার্নও ক্যালকুলেট করতে পারেন। ওকে, সো আমরা ভ্যালুয়েশনের টপিকটা এখানে ক্লোজ করছি। এরপর আমরা কস্ট অফ ক্যাপিটালের টপিকটা একটু কভার করব। এনি কোয়েশ্চেন অন দিস পার্ট? যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আনমিউট ইউরসেলফ এবং বলেন। ওকে, আপনারা যেটা করবেন, আহ, আমাদের এক্সেলে কিছু প্রবলেম আপনাদেরকে দেখতে বলেছিলাম, যে আপনার চ্যাপ্টার 10 থেকে আপনার ক্লাসরুমেও পাবেন। প্লাস আমরা যে এক্সেল শিটটা দিয়েছিলাম যেখানে নাম্বার অফ এক্সারসাইজ লেখা ছিল, সেখান থেকে কিছু প্রবলেম সলভ করবেন। যখন কোনো প্রবলেমে সলভ করতে গিয়ে প্রবলেম ফেস করবেন আমাকে ক্লাসরুমে জানাবেন, আমি রেসপন্ড করার চেষ্টা করব। সো আমাদের যেহেতু ক্লাসের সংখ্যায় লিমিটেশন আছে, so আমরা মূলত কনসেপ্টস গুলো কভার করছি, প্লাস আমাদের এক্সাম্পলস গুলো আমরা ইলাস্ট্রেট করছি, এক্সারসাইজ গুলো সেভাবে দেখাচ্ছি না। বাট আপনার আপনি একটু বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে এই টপিক গুলো আপনার ফাউন্ডেশনাল টপিক। আপনার যদি এখানে উইকনেস থাকে তাহলে পরের কোর্স গুলোতে প্রবলেম হবে। ঠিক আছে? So, আমরা অ্যাসেসমেন্ট করা হবে না তার মানে এই না যে আমরা কন্টেন্টস গুলো স্কিপ করে যাব বা কন্টেন্টস গুলো আর দেখবো না। ওকে, সো একটু কন্টেন্টস গুলো আই মিন কোনো কনফিউশন থাকলে এট এনি পয়েন্ট অফ টাইম, আমাদের সেমিস্টার যতদিন কন্টিনিউ হচ্ছে আমাকে জানাবেন কোথায় আপনার কনফিউশন হচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা টপিক সেটা হচ্ছে আপনার যেটা আমরা ভ্যালুয়েশনে অলরেডি বলছিলাম যে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ইকুইটি, সেটার আরেকটা সাইড আছে সেটাকে আমরা কস্ট অফ ক্যাপিটাল বলি। সেটা নিয়ে ডিসকাশন যে সেটা কিভাবে আসে।
ওকে, আমার নতুন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আই মিন নতুন ফাইলটা, কস্ট অফ ক্যাপিটাল। জি স্যার। ওকে, সো দ্য আইডিয়া অফ দ্য কস্ট অফ ক্যাপিটাল ইজ দ্যাট, আমরা যেটা একটু আগে বলছিলাম, আপনার আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন অ্যাজ এন ইনভেস্টর, আপনার একটা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আছে, যে আপনি আহ, এই ইনভেস্টমেন্ট করে কত রেট অফ রিটার্ন এক্সপেক্ট করছেন। এখন এই ইনভেস্টররা যে রেট অফ রিটার্নটা এক্সপেক্ট করে, কোম্পানির স্টক ইনভেস্ট করে বা কোম্পানির সিকিউরিটিসে ইনভেস্ট করে, সেটা ইনভেস্টরের জন্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। বাট আমি যদি কোম্পানির পার্সপেক্টিভে এটা চিন্তা করি, এটা হচ্ছে কোম্পানির জন্য কস্ট অফ ক্যাপিটাল। আপনার সিকিউরিটিটা ইস্যু করে কোম্পানি কি করতে চাইছে, কোম্পানি ক্যাপিটাল রেজ করতে চাইছে। এখন যাদের কাছে এই সিকিউরিটিটা ইস্যু করলো, তারা চাইছে যে 10% করে তারা রিটার্ন চাইছে এই সিকিউরিটি থেকে। সো এই 10% রিটার্নটা কার কাছ থেকে চাইছে? কোম্পানির কাছ থেকে চাইছে। সো কোম্পানি এই কস্ট অফ ক্যাপিটাল হিসেবে রিকগনাইজ করে কোনটাকে? ইনভেস্টররা যেটা রেট অফ রিটার্ন এক্সপেক্ট করে সেটাকে। ঠিক আছে? আহ এই রেট অফ রিটার্ন যদি আপনি এনশিওর করতে না পারেন, আপনি এই ইনভেস্টমেন্ট, এই ক্যাপিটালটা রেজ করেছেন এজ এ কোম্পানি, আপনি ক্যাপিটালটা রেজ করেছেন উইথ দ্য প্রমিস টু দ্য ইনভেস্টরস, যে আমি আপনার টাকাটা নিয়ে এই রেট অফ রিটার্নটা কি করতে পারবো, জেনারেট করতে পারবো, বা আপনি আমার উপর আস্থা রাখতে পারেন এই রিটার্নটা জেনারেট করার জন্য। এখন আমার এজ এ কোম্পানি, আমার কাজ হচ্ছে মিনিমাম এই রেট অফ রিটার্নটা কি করা, এনশিওর করা। তার মানে আমি যে সে ফর এক্সাম্পল 100 টাকা নিচ্ছি, এখন কস্ট অফ ইনভেস্টররা যদি চায় যে আমার প্রতি 100 টাকায় আমার 10% রেট অফ রিটার্ন লাগবে, তাহলে এই 10%টা কাকে মেক শিওর করতে হবে, কাকে চিন্তা করতে হবে এই 10%টা জেনারেট করার জন্য? কোম্পানিকে যে আহ, চিন্তা করতে হবে, এবং কোম্পানির এই 10% কস্ট অফ ক্যাপিটালটা এনশিওর করতে হবে। সো এটাকে আমরা বিভিন্ন ভাবে বলি, কস্ট অফ একুয়ারিং ফান্ড বলি, কস্ট অফ ক্যাপিটাল বলি, আবার এটা সিকিউরিটি স্পেসিফিকও বলা হয়। এটা যদি ইকুইটি স্পেসিফিক হয় তখন কস্ট অফ ইকুইটি বলি, আবার এটা যদি প্রেফারেড স্টকের কস্ট হয় তখন কস্ট অফ প্রেফারেড স্টক বলি, আর এটা যদি ডেটের কস্ট হয় তখন আমরা ডেটের কস্ট অফ ডেট বলি। আহ সো আমরা এই কস্টটা কিভাবে ডিটারমিন হয়? এখন কোম্পানি অবভিয়াসলি এটার আইডিয়া পায় কোত্থেকে? কোম্পানির সিকিউরিটিসে যারা ইনভেস্ট করেছে তারা কেমন রেট অফ রিটার্ন চাইছে, সেটা থেকে কোম্পানি তার কস্ট অফ ফাইন্যান্সিং সম্পর্কে একটা ধারণা পায়। এখন ম্যাটার হচ্ছে, আপনার যদি খেয়াল থাকে, আহ অ্যামাং দ্য ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজ, বন্ড, প্রেফার্ড স্টক, কমন স্টক, এর মধ্যে কোন সিকিউরিটিজটা সবচেয়ে রিস্কিয়ার এজ আ ইনভেস্টর? ইনভেস্টরের জন্য কোন সিকিউরিটিটা সবচেয়ে রিস্কিয়েস্ট? এইটা আমরা ডিসকাস করেছিলাম ক্লাসে। বন্ড, প্রেফারেড স্টক, কমন স্টক, এই তিনটার মধ্যে কোনটা সবচেয়ে রিস্কিয়েস্ট ইনভেস্টরের জন্য? হুইচ ইজ মোর সার্টেন, যেখান থেকে আপনি ক্যাশ ফ্লোস পাবেন, এটা যে খুব বেশি সার্টেন, এটা কোন সিকিউরিটিতে? বন্ড। বন্ডে সবচেয়ে বেশি সিকিউর, আর সবচেয়ে কম সিকিউর কোথায়, বা সবচেয়ে আনসার্টেনটি সবচেয়ে বেশি কোথায়? শেয়ার মার্কেট। কমন স্টক স্যার। কমন স্টক। ওকে, তো ইন টার্মস অফ রিস্কিনেস, এখানে রিস্কিনেস সবচেয়ে কম, সবচেয়ে বেশি কোথায়? কমন স্টকে। আচ্ছা, তাহলে আপনি কোন জায়গায় রিটার্ন বেশি চাইবেন এজ এন ইনভেস্টর? এখানে রিটার্ন বেশি চাইবেন নাকি এখানে রিটার্ন বেশি চাইবেন?
আপনি যেখানে রিস্কিনেস বেশি ওখানে রিটার্ন বেশি চাইবেন না? ইটস নট দিস স্ট্রেট ফরওয়ার্ড। আপনি যদি দেখেন যে আপনার বন্ডে ইনভেস্ট করলে আপনার ইনভেস্টমেন্ট ইজ মোস্ট সার্টেন, আপনি কি বেশি রিটার্ন চাইতে পারবেন যার বন্ড পারচেস করেছেন তার কাছ থেকে? নাকি আপনি যার কমন স্টক পারচেস করেছেন হুইচ ইজ মোর রিস্কিয়ার সেখানে আপনি বেশি রিটার্ন চাইবেন? হোয়াট ইজ দ্য রিলেশন? রিস্কিনেস যত বেশি হবে তত রিটার্নের এক্সপেকটেশন কি বেশি হওয়ার কথা নাকি কম হওয়ার কথা? বেশি। বেশি হওয়ার কথা, এটা স্ট্রেট ফরওয়ার্ড তো। ওকে, সো এই কনসেপ্টটা খেয়াল রাখতে হবে। তার মানে বন্ডের একইভাবে কোম্পানির পার্সপেক্টিভ থেকে কোম্পানি যে বন্ডে যে কস্টটা ফেস করে সেটাকে আমরা বলি কস্ট অফ ডেট, আর কমন স্টকে যে কস্টটা ফেস করে সেটাকে আমরা বলি কমন স্টক বা কস্ট অফ কমন স্টক বা কেএস, আর প্রেফারেড স্টক আমরা বলি কস্ট অফ প্রেফারেড স্টক কেপি। এখন কস্ট অফ ডেট তো আপনি একটা সে, তার মানে কস্ট অফ ডেট আমরা যদি একটা নাম্বারের বেসিসে লিখি, সে কস্ট অফ ডেট হচ্ছে 5%, আর কস্ট অফ স্টক হচ্ছে 10%, আর কস্ট অফ প্রেফারেড স্টক সে 8%। ওকে, এই সিকোয়েন্সটা সবসময় মেনটেন করতে হবে। এখন কোম্পানি যদি রিস্কিনেস বেড়ে যায়, হোয়াট ডু ইউ এক্সপেক্ট? এই রেট গুলো কি বাড়বে নাকি কমবে? কমবে স্যার। কোম্পানির যদি রিস্কিনেস বেড়ে যায়, কোম্পানি বিজনেসের রিস্কিনেস বেড়ে গেল, আমরা রিস্ক সম্পর্কে পড়াশোনা করেছি, আপনার এক্সপেকটেশন অফ রেট অফ রিটার্ন কি বাড়বে নাকি কমবে? তা বাড়বে স্যার। বাড়বে। তো যদি বাড়ে তাহলে কোম্পানির কস্ট অফ ক্যাপিটাল কি হবে? বাড়বে নাকি কমবে? কমবে স্যার। কিভাবে কমবে? আমরা কি বলছিলাম একটু আগে, ইনভেস্টররা যে রেট অফ রিটার্ন এক্সপেক্ট করে সেটা কোম্পানির পার্সপেক্টিভে কি কস্ট অফ ফাইন্যান্সিং। এখন এই দুটো হচ্ছে মিনিমাম রেট অফ রিটার্ন, যেটা ইনভেস্টররা এক্সপেক্ট করে মিনিমাম রেট অফ রিটার্ন, এটা হচ্ছে কোম্পানির কস্ট অফ ক্যাপিটাল। এখন এটা যদি বাড়ে এটা কিভাবে কমে? রিস্কিনেসের জন্য যদি রেট অফ রিটার্ন আপনার বাড়ে, আপনার কস্ট কি কমতে পারে? ইনভেস্টররা যদি বেশি রেট অফ রিটার্ন এক্সপেক্ট করে, এই বেশি রেট অফ রিটার্নটা কাকে দিতে হবে? কোম্পানিকে দিতে হবে না? বুঝতে পারছেন? আপনি যে রিস্কিনেস বেড়ে যাওয়ার কারণে বেশি রেট অফ রিটার্ন এক্সপেক্ট করছিলেন, এটা তো ক্লিয়ার, এটা যেটা একটু আগে বলছিলেন। তাহলে এই এই যে বেশি রেট অফ রিটার্ন এটা কাকে দিতে হবে? এটা তো এমনি এমনি আসবে না, এটা কাকে দিতে হবে, কাকে বিয়ার করতে হবে? স্যার কোম্পানিকে বিয়ে করতে হবে, সো কোম্পানিকে বিয়ার বাড়বে করতে স্যার। হবে না, কোম্পানিকে যদি বিয়ার করতে হয় এই কোম্পানি এই বেশি রেট, বেশি কস্টটা তার কাকে কি বাড়িয়ে দিবে? কস্ট অফ ফাইন্যান্সিং বাড়িয়ে দিবে, কস্ট অফ ক্যাপিটাল বাড়িয়ে দিবে। এখন বুঝতে পারছেন? জি বোঝা স্যার। গেছে? মানে এটা কি না, দিস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, দিস মুভ ইন সেম ডিরেকশন। ইনভেস্টরদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আর কোম্পানির কস্ট অফ ক্যাপিটাল দুটো কোন ডিরেকশনে মুভ করে? একই ডিরেকশনে মুভ করে। So, আমরা এখানে একটা ইলাস্ট্রেশন দেখাতে চাই টু শো ইউ দ্য ফার্মস ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এটা কিভাবে ক্যালকুলেট করা হয়। আচ্ছা, আমরা এখানে দেখাচ্ছি যে কোম্পানির তিনটা সোর্স অফ ফাইন্যান্সিং আছে, একটা হচ্ছে ডেট, আরেকটা প্রেফারেন্স স্টক, আরেকটা কমন ইকুইটি। ওকে, তিনটার সাথে আমরা পরিচিত। একটু আগে আমরা এটা কোনটা কি এটা আমরা দেখিয়েছি। সো কোম্পানি কস্ট অফ ডেট বলা হচ্ছে 7.05%, এটাকে আমরা বলছি আফটার ট্যাক্স কস্ট অফ ডেট। ক্যান ইউ রিকল দ্যাট যে আমরা চ্যাপ্টার 2 তে যখন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখাচ্ছিলাম তখন আমরা প্রফিট ক্যালকুলেট করার আগে, ট্যাক্সেবল প্রফিট ক্যালকুলেট করার আগে ইন্টারেস্ট বাদ দিচ্ছিলাম, খেয়াল আছে? কোম্পানির প্রফিট ক্যালকুলেট করার আগে ইন্টারেস্ট এক্সপেন্স যে বাদ দেওয়া হচ্ছিল সেটা খেয়াল আছে?
Yes or no? সো কোম্পানির ইন্টারেস্ট এক্সপেন্স আপনি যখন ট্যাক্সেবল প্রফিট ক্যালকুলেট করেন আগে বাদ দিতে হয়। এখন আপনি যদি ইন্টারেস্ট এক্সপেন্স আগে বাদ দিয়ে দেন, আপনার ট্যাক্সেবল প্রফিট কি কমলো নাকি বাড়লো? ইন্টারেস্ট এক্সপেন্স বাদ দেওয়ার কারণে আপনার ট্যাক্সেবল প্রফিট কি কমলো নাকি বাড়লো? কমলো স্যার। কমলো। এখন কমাটা কি আপনার জন্য ভালো নাকি খারাপ? ভালো, কারণ ট্যাক্স কম দিতে হবে। ট্যাক্স কম দিতে হচ্ছে। এই সুবিধাটা কার থেকে পাওয়া যাচ্ছে, ডেট থেকে নাকি অন্য সিকিউরিটিজ থেকে পাওয়া যায়? এই সুবিধাটা শুধুমাত্র ডেট থেকে পাওয়া যায়, কারণ ডেটের যে ইন্টারেস্ট এটা হচ্ছে ট্যাক্স ডিডাক্টিবল। এটাকে কি বলা হয়? ডেটের ইন্টারেস্টটাকে কি ট্যাক্স ডিডাক্টিবল। আপনি ট্যাক্স বাদ দেওয়ার আগে এটার ইন্টারেস্ট এক্সপেন্সটা বাদ দিতে পারেন, এই জন্য এটা আপনার কস্ট অফ ফাইন্যান্সিং কে কি করে দেয়, কমিয়ে দেয়। ওকে, সো এখানে আমরা সবসময় আফটার ট্যাক্স কস্ট অফ ডেট চিন্তা করব। যদি এটা বিফোর ট্যাক্স থাকে তাহলে আমাদের আফটার ট্যাক্স করে নিতে হয়। সো করে নেওয়ার সিস্টেমটা হচ্ছে বিফোর ট্যাক্স কস্ট অফ ডেট হচ্ছে 10%। ওকে, আর ট্যাক্স রেট হচ্ছে 30%। এখন আমাদের কাজ হচ্ছে আফটার ট্যাক্স করার জন্য এই 10% মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস ট্যাক্স রেট। ট্যাক্স রেট কত পার্সেন্ট? ট্যাক্স রেট কত পার্সেন্ট? 30%। তাহলে এখানে আপনার আফটার ট্যাক্স কস্ট অফ ডেট কি হবে? ট্যাক্স কস্ট অফ ডেট কি হবে? একটু মাইক্রোফোন মিউট করবেন। ওকে, আমরা আফটার ট্যাক্স কস্ট অফ ডেটের কথা বলছিলাম, যে এটা সবসময় কি হবে, আফটার ট্যাক্স হবে। আফটার ট্যাক্স দেওয়া না থাকলে আমরা এই প্রসেসে কি করে নিব, আফটার ট্যাক্স করে নিব। আচ্ছা, প্রেফারেন্সের কস্ট অফ ডেট কত, সরি, কস্ট অফ প্রেফারেন্সটা কত আছে? 10.94%। আর কমন স্টকের আছে কত পার্সেন্ট? 12%। একটু আগে আমরা একটা ইকুয়েশন লিখছিলাম যে কোনটা সবচেয়ে বেশি হবে কোনটা সবচেয়ে কম হবে। এটা কি এখান থেকে দেখতে পাচ্ছেন কোনটা সবচেয়ে বেশি? Out of the cost of capital given for each security, which cost is highest, which cost is lowest? এই লিস্ট থেকে দেখতে পাচ্ছেন? So, সবচেয়ে বেশি কি কমন স্টকে, সবচেয়ে কম ডেটে। এবং এই ইকুয়েশনটা সবসময় এরকম থাকবে, সবচেয়ে কম হবে ডেটে, সবচেয়ে বেশি হবে কিসে? কমন স্টকে। এখন পাশে যেটা ওয়েট দেওয়া আছে সেই ওয়েটটা কি ইন্ডিকেট করছে, সে আমার ক্যাপিটাল, কোম্পানির ক্যাপিটাল যদি 100 টাকা হয়, তার 30 টাকা আমি নিয়েছি ডেট থেকে, 10 টাকা নিয়েছি প্রেফার স্টক থেকে, আর 60 টাকা নিয়েছি কমন স্টক থেকে। এটা কি বুঝতে পারছেন? এখন আমরা যে ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ক্যালকুলেট করি, সেটা ক্যালকুলেট করি এই উপায়ে, সেটাকে আমরা বলি ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। আমরা কি ওয়েটেড অ্যাভারেজ ক্যালকুলেশন শিখেছি স্ট্যাটিস্টিক্সে? ওয়েটেড অ্যাভারেজ আপনার সিজিপিএ যেটা ক্যালকুলেট করা হয় সেটা একটা ওয়েটেড অ্যাভারেজ। আপনার প্রতিটা কোর্সের পয়েন্ট, সেটার সাথে কি মাল্টিপ্লাই করা হয়? জিপিএ। প্রতিটা কোর্সের সাথে কি মাল্টিপ্লাই করা হয়? আপনার ক্রেডিট আওয়ার মাল্টিপ্লাই করা হয়। ঠিক আছে, সো এটা কাইন্ড অফ ওয়েটেড অ্যাভারেজ। সো এখানে ওয়েটেড অ্যাভারেজ কিসের বেসিসে? ওয়েট অফ দ্য ফাইন্যান্সিং। সো 7.05% মাল্টিপ্লাইড বাই 30%। সো এখানে আমরা 7.05 মাল্টিপ্লাইড বাই 0.30, 10.94 মাল্টিপ্লাইড বাই 0.10, 12 মাল্টিপ্লাইড বাই 0.60, এটা আমরা যখন করব সব সামেশন করে আমরা কি পাবো? 10.41। সো দিস ইন্ডিকেটস হোয়াট? দিস ইন্ডিকেটস দ্য ফার্মস ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। আমরা যে বিভিন্ন সোর্স থেকে ক্যাপিটাল রেজ করেছি, আমাদেরকে কত ফেস করতে হচ্ছে? আপনার 10.41% ফেস করতে হচ্ছে। So, আমরা প্রতিটা ইন্ডিভিজুয়াল সিকিউরিটির কস্ট নিয়ে চিন্তা করি, যে আমরা কিভাবে এই কস্টটা এস্টিমেট করি, যে আমাকে কত কস্ট অফ ফাইন্যান্সিং ফেস করতে হবে। প্রথমটা হচ্ছে আপনার কস্ট অফ ডেট।
ওকে, কস্ট অফ ডেট চিন্তা করা হয় এভাবে যে আপনার কোম্পানি সাধারণ, ভেরি সিম্পল কেস, কোম্পানি যখন ডেট ফাইন্যান্সিং করতে হয় আমরা সিম্পলি ধরে নিচ্ছি যে কোম্পানি লোন নিবে। এখন লোন নিতে গেলে কোম্পানি যে ইন্টারেস্ট রেটে ফেস করে সেটাকে আমরা কোম্পানি কস্ট অফ ডেট হিসেবে চিন্তা করতে পারি। বাট দিস ইজ নট অলওয়েজ দ্য ইন্টারেস্ট রেট, এটার আরো কিছু কমপ্লিকেশনস আছে। বাট সিম্পল কেসে আমরা কোম্পানি যে ইন্টারেস্ট রেট ফেস করি এটাকে আমরা কি চিন্তা করতে পারি, কস্ট অফ ডেট চিন্তা করতে পারি। সো এমন যদি হয় যে কোম্পানি $1,000 একটা বন্ড ইস্যু করছে যেটা $100 করে অ্যানুয়াল ইন্টারেস্ট পেমেন্ট করবে, এবং আমরা যদি এটার ইল্ড ক্যালকুলেট করি, আমাদের খেয়াল আছে যে আমরা গত ক্লাসে যেখানে আমরা লাস্ট ক্লাস প্রবাবলি ওখানে আমরা ইল্ড টু ম্যাচুরিটি ক্যালকুলেশন দেখিয়েছিলাম। সো আপনি যখন এটা ক্যালকুলেট করলেন ইল্ড টু ম্যাচুরিটি, ওখানে আপনি পেলেন 10%। এই 10%টা আপনার কস্ট অফ ডেট হিসেবে আপনাকে কনসিডার করতে হবে। এখন ইফ দ্য সিচুয়েশন ইজ যে বন্ড হচ্ছে ট্রেড হচ্ছে আপনার প্রিমিয়াম প্রাইসে, আই মিন পার ভ্যালু চেয়ে বেশি বা ডিসকাউন্ট প্রাইসে পার ভ্যালু চেয়ে কম, তখন আপনাকে ইল্ড টু ম্যাচুরিটি ক্যালকুলেট করতে হবে ইন দ্য সেম প্রসেস। এখন এমন যদি হয় যে আপনি কস্ট অফ ডেট এইভাবেও আপনি চিন্তা করতে পারেন। আরেকটা উপায় হচ্ছে আপনি যেই ধরনের ডেট নিতে চাইছেন এই ধরনের ডেট অলরেডি যে কোম্পানিজ গুলো নিয়েছে তারা কত পার্সেন্ট কস্ট অফ ডেট ফেস করছে মার্কেটে সেটা আপনি এস্টিমেট করতে পারেন, সেটা আপনি খোঁজ নিতে পারেন। ইউ ক্যান থিঙ্ক অফ যে আপনি সেম রেট অফ কস্ট অফ ডেট ফেস করবেন। ঠিক আছে, সো আমরা ইল্ড টু ম্যাচুরিটি ক্যালকুলেশন কিভাবে ম্যানুয়ালি করা হয় সেটা আমরা গত ক্লাসে দেখিয়েছি, আর এক্সেলে কিভাবে করা হয় সেটা কি আমরা দেখিয়েছি। ক্যান এনিওয়ান? না স্যার। না স্যার। আচ্ছা, এক্সেলে যদি দেখা না হয় আমরা একটু এক্সেলে দেখিয়ে নিই। আমরা ম্যানুয়ালি কিভাবে করা হয় এটা যে আমরা ক্লাসে দেখিয়েছি, এটা শিওর তো? জি স্যার, নোটসে আছে স্যার। ওই যে লোয়ার রেট হায়ার রেট করে দেখিয়েছিলাম দ্য সেম। আচ্ছা, আমরা এক্সেলে একটু কুইক দেখিয়ে নিই। সেইখানে একটা ডেটের কথা বলা হচ্ছে ইলাস্ট্রেশনে, সেটাতে নাম্বার অফ পিরিয়ড হচ্ছে 15। নাম্বার অফ পিরিয়ড 15 মানে হচ্ছে এই ডেটটা কতদিন কন্টিনিউ হবে, 15 ইয়ার্স এর জন্য। দেন স্ক্রিনে দেখতে দেখতে পাচ্ছেন পিএমটি হচ্ছে 90। পিএমটি 90 মিনস হচ্ছে এই ডেটটার পিরিয়ডিক পেমেন্ট হচ্ছে 90 করে, আর এই ডেটটার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 968.5। ঠিক আছে, আই মিন কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে কত, 968.5, আর এই ডেটটার পার ভ্যালু অথবা প্রিন্সিপাল, এবং আপনি এটা যখন ম্যাচিউর হবে তখন আপনি পাবেন হচ্ছে 1000। এটা যদি আমাদের ইনফরমেশন দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে আপনার ইল্ড টু ম্যাচুরিটি ক্যালকুলেট করব এনে। আচ্ছা, আমরা নাম্বার অফ পিরিয়ড লিখছি কত, 15। দেন আপনার পিএমটি অ্যানুয়াল পিরিয়ডিক ইন্টারেস্ট পেমেন্ট এটা হচ্ছে কত লিখেছে, 90। আচ্ছা, আর কারেন্ট মার্কেট প্রাইস অফ দ্য ডেট হচ্ছে 968.50। আমরা বলেছিলাম যে এটা কেন মাইনাস কখন প্লাস এগুলো আমরা বলেছি, আমরা আর রিপিট করছি না। এফবি হচ্ছে 1000 এফবি, আপনি এটা পার ভ্যালু প্রিন্সিপাল যে কোনোটা চিন্তা করতে পারেন। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে ইল্ড টু ম্যাচুরিটি ক্যালকুলেট করা। এখানে আমি সেল রাখলাম, দেখতে পাচ্ছেন। আমি ফাংশনে গেলাম, ফাংশনে গিয়ে আমাকে আপনি যেটা খুঁজবেন সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। ফাইন্যান্সিয়ালে গিয়ে আপনি খুঁজবেন ক্যাটাগরিতে রেট। রেট এটা নিয়ে আমরা কাজ করেছিলাম টাইম ভ্যালু অফ মানির টপিকে। নাম্বার অফ পিরিয়ড এখানে আমাদের কার্সর আছে, এখানে আমরা সিলেক্ট করব কত, 15। পিএমটি কত,
পিএমটি হচ্ছে 90। পিএমটি মানে কি? পিরিয়ডিক পেমেন্ট। আর প্রেজেন্ট ভ্যালু আর কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে দিস ওয়ান। আর ফিউচার ভ্যালু কত? এটা 1000। আমরা এই টাইপটা হচ্ছে, আপনাদের খেয়াল আছে যে আমরা এনুইটি এন্ডিং, এনুইটি বিগিনিং এর কথা বলেছিলাম, সেটা আমরা যদি এটা জিরো রাখি বা ব্ল্যাঙ্ক রাখি, ইট মিনস যে পেমেন্ট হয় হচ্ছে এন্ডিং এ। তো আমরা এটা অমিট করলাম। সো ইউ সি যে এখানে কত পার্সেন্ট আসছে? 9%। আমরা এটাকে একটু যদি বাড়িয়ে নিই, আচ্ছা, তাহলে আমাদের কস্ট অফ ডেট কত? 9.4%। ওকে, সো কস্ট অফ ডেট ইজ এস্টিমেটেড ফ্রম ইল্ড ক্যালকুলেশন বা ইল্ড টু ম্যাচুরিটি ক্যালকুলেশন। আচ্ছা, যেটা একটু আগে বলছিলাম যে এটা সবসময় কিসে বেসিসে চিন্তা করতে হবে? এটা সবসময় চিন্তা করতে হবে আফটার ট্যাক্স কস্ট অফ ডেট। ওকে, সো আপনার যদি সে একটু আগে যেটা 9 পয়েন্ট সামথিং আসলো, 9.4, এখন এটা আপনি আফটার ট্যাক্স করে নিতে হবে। কিভাবে? 9.4, এখানে যদি ট্যাক্স রেট দেওয়া থাকতো, তাহলে আপনার 9.4 মাল্টিপ্লাইড বাই সে ট্যাক্স রেট হচ্ছে 25%। এখানে যেটা আসবে সেটা হচ্ছে কি? আফটার ট্যাক্স কস্ট অফ ডেট। ওকে, আচ্ছা, this one in this way. Okay, so next one, cost of preferred stock. সো আমরা প্রেফারেড স্টক সম্পর্কে কি জানি? প্রেফারেড স্টক পেইস ফিক্সড অ্যামাউন্ট অফ ডিভিডেন্ড, এবং এটা কোনো ম্যাচুরিটি নাই, এবং এটার আপনার ডিভিডেন্ডে কোনো চেঞ্জ নাই। এখন এখান থেকে আমরা কিভাবে কস্ট অফ প্রেফারেড স্টক ক্যালকুলেট করতে পারি? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমরা প্রেফারেড স্টকের ভ্যালুয়েশন যে প্রসেসে করেছি, সেই প্রসেসে আমাদেরকে কি করতে হবে? কস্ট অফ প্রেফারেড স্টক ক্যালকুলেট করতে হবে। ওকে, লেটস সি। বলা হচ্ছে যে প্রেফারেড স্টক, একটা প্রেফারেড স্টক, সেটার অ্যানুয়াল ডিভিডেন্ড হচ্ছে $10.5, এবং যে প্রেফারেড স্টকটা আপনি কস্ট অফ প্রেফারেড স্টক ক্যালকুলেট করবেন, সেটা কারেন্ট প্রাইস হচ্ছে 100, আর এটার ফ্লোটেশন অর সেলিং কস্ট হচ্ছে $4। জাস্ট থিঙ্ক অফ ফ্লোটেশন অর সেলিং কস্ট মানে কি? আপনি প্রেফারেড স্টকটা যখন বাজারে আপনি বিক্রি করতে গেলেন, আপনি, কোম্পানি তো আর এটা বিক্রি করতে পারবে না। কোম্পানি একজন ইনভেস্টমেন্ট ব্যাংকারকে অ্যাপয়েন্ট করবে। আমরা ইনভেস্টমেন্ট ব্যাংকার সম্পর্কে বলেছিলাম। ইনভেস্টমেন্ট ব্যাংকার যখন অ্যাপয়েন্ট করবে, ইনভেস্টমেন্ট ব্যাংকার এই কাজটা ভালো জানে, ভালো করে। এখন তাকে তো একটা কমিশন দিতে হবে। এখন ম্যাটারটা হচ্ছে, তাকে যে কমিশন দিতে হবে সেটার নাম হচ্ছে ফ্লোটেশন অর সেলিং কস্ট। এখন সে আপনাকে 100 টাকা একটা সিকিউরিটি বিক্রি করে দিল, বাট তাকে কমিশন দিতে হলো 4 টাকা, আর এজ এ কোম্পানি আপনি পেলেন কত? 96। বোঝা গেছে? এখন একটু আগে আমরা প্রেফারেন্সটাকে ভ্যালুয়েশন করেছিলাম কিভাবে? খেয়াল আছে? প্রেফারেন্সটাকে ডিভিডেন্ড ডিভাইডেড বাই কেপি। এখন এই প্রেফারেন্স স্টকটার কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে ওকে, হ্যাঁ, আপনার এই প্রেফারেন্স স্টকটার, আচ্ছা, প্রেফারেন্স স্টকটার ডিভিডেন্ড কত? 10 টাকা। আর প্রেফারেন্স স্টকটার আপনার প্রাইস হচ্ছে 96, আর এটা আপনি জানেন না। ওকে, তো এই ক্ষেত্রে আপনাকে কি ক্যালকুলেট করতে হবে? কিভাবে ক্যাপি আপনি কিভাবে পাবেন? ক্যাপি আপনি পাবেন হচ্ছে this 10 divided by 96, just rearranging the variables, nothing else. Okay, simple algebra. ওকে, সো এটা করে যেটা পাবেন সেটা হচ্ছে কি? কস্ট অফ প্রেফারেড স্টক। আর কস্ট অফ কমন স্টক একটু কমপ্লিকেটেড, বাট if you understand the valuation of common stock, that is simple. ওকে, সো আমাদের এটার কথা খেয়াল আছে? আমরা কমন স্টকের ভ্যালুয়েশন একটু আগে দেখছিলাম। হোয়াট ইজ দিস? এটা কোন কেসে অ্যাপ্লিকেবল আমাকে একটু বলেন তো। এটা কি নো গ্রোথ, নাকি কনস্ট্যান্ট গ্রোথ, নাকি ভেরিয়েবল গ্রোথ? কোন কেসে আমরা এটা এক্সক্লুসিভলি দেখেছিলাম ভ্যালুয়েশনের জন্য?
আমরা যে ডিভিডেন্ড ভ্যালুয়েশন মডেল হাইলাইট করেছি বা সার্কেল করেছি, সেটা আমরা কোথায় দেখতে পেয়েছি, কোন কেসে দেখতে পেয়েছি? নো গ্রোথ কেসে, নাকি কনস্ট্যান্ট কেসে, নাকি ভেরিয়েবল গ্রোথ কেসে? কনস্ট্যান্ট গ্রোথ কেসে, রাইট। আচ্ছা, তার মানে আমরা যখন কনস্ট্যান্ট গ্রোথ ক্যালকুলেট চিন্তা করছি, তখন আমাদের জন্য কাজটা একটু সিম্পল হয়ে যায়। ওকে, সো আমরা একটু ইলাস্ট্রেশন দেখি তাহলে আমাদের জন্য। ওকে, ইলাস্ট্রেশনটা হচ্ছে, ধরে নেন যে আপনার D1 হচ্ছে $2। D1 কত? $2। আচ্ছা, $2, আর প্রাইস হচ্ছে 40। তার মানে এখানে প্রাইস আপনাকে দেওয়া আছে, সো এই জায়গায় 40 আপনাকে দেওয়া আছে। আর কেই হচ্ছে যেটা আমরা ক্যালকুলেট করতে চাইছি, যেটা আমরা জানি না। আর কনস্ট্যান্ট গ্রোথ রেট অফ ডিভিডেন্ড এটা আছে 7%, 0.07। ইজ ইট পসিবল টু কাম আপ উইথ দ্য ক্যালকুলেশন অফ কেই? আমরা কেই ক্যালকুলেট করার জন্য কি করব? ওকে, সিম্পল এজ দ্যাট। কিভাবে করব? আচ্ছা, আমি পরিষ্কার করে দেখাই। D1 ডিভাইডেড বাই কেই মাইনাস জি। এখন আমাকে কেই ক্যালকুলেট করতে হলে কি করতে হবে? কেই মাইনাস জি আমি এখানে নিয়ে আসলাম, আর এখানে D1 ডিভাইডেড বাই P0। আর কেই ইজ ইকুয়াল টু কি হবে? D1 ডিভাইডেড বাই P0 প্লাস জি। আমরা D1 পেয়েছি কত? $2। প্রাইস কত? 40 প্লাস জি 7%। এখানে যা আসবে, বা এটা আপনি 0.07 লিখবেন, কারণ এখানে 2/40 আসবে ডেসিমেলে। যা আসবে সেটা হচ্ছে কি, কস্ট অফ কমন স্টক। এই ওয়েতে হচ্ছে আমরা শুরুর দিকে যে একটা লিস্ট দেখেছিলাম, এই রেট গুলো আসছে, এই যে এই রেট গুলো। ওকে, এইভাবে আমাদের প্রতিটা সিকিউরিটি কি ক্যালকুলেট করতে হয়? কস্ট ক্যালকুলেট করতে হয়, এবং এখান থেকে আমরা গ্যাস করতে পারবো যে আমাদের কস্ট অফ ক্যাপিটাল কত হবে। ওকে, নেক্সট যে টপিকটা, সেটা সেম, কস্ট অফ কমন স্টকের ক্যালকুলেশন। বাট এখানে আমরা যে প্রসেসে ক্যালকুলেশনটা দেখাবো, দ্যাট ইজ বেসড অন সাম অ্যাসেট প্রাইসিং মডেল, বেসড অন সাম ইকোনমিক থিওরি। আমরা যদি মাইক্রো ইকোনমিক্স পড়ে থাকি, আমরা হয়তো আপনার ইউটিলিটি সম্পর্কে পড়েছি। ইজ ইট? ইউটিলিটি সম্পর্কে পড়েছেন? আচ্ছা, সো ইউটিলিটি বেসড অ্যাসেট প্রাইসিং মডেলের উপর এই কস্ট অফ কমন স্টকটা ক্যালকুলেট করা হয়। সো সেটা হচ্ছে এই ওয়েতে। সো বেটার আমরা এটার আলোচনাটা আমরা নেক্সট ক্লাসে করব। ঠিক আছে, সো আমরা যতটুকু কভার করেছি, এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে, প্লিজ রেইজ ইউর কোশ্চেন। এখন আপনি 8 মিনিট করে কথা বলতে পারেন।